ইকোনমির প্যারামিটারগুলি দেখেন সেই সময়ের, আপনি ব্যাংকিং সেক্টর তো ওভারঅল আপনি দেখেছেন যে একটা যদি টোটাল নন পারফর্মিং লোন আমরা দেখেছিলাম যে আমাদের যেভাবে ডাটা শো করছে সেই ডাটাটা এখন যখন আমরা মিলাই সেটা কমপ্লিটলি মিসম্যাচ করে। এবং স্পেশালি যদি আপনি এখনকার সেই নন পারফর্মিং লোন যেটা আইএমএফের আমাদের যে ডিকটেট করা ছিল যে 3 মান্থসের মধ্যে আপনার ওই যে ব্যাড অ্যান্ড লসটা, যেটা আগে আমাদের ডাউটফুল মানে সাব স্ট্যান্ডার্ড ডাউটফুল এবং ব্যাড অ্যান্ড লস যা 6 মান্থস তার উপরে, কিন্তু এখন 3 মান্থসের মধ্যে আপনাকে সেটা দেখাতে হয়। তো যার ফলে আমরা রিয়েল পিকচারটা কিন্তু এখন পর্যন্ত আসে না, বাট সেই অ্যামাউন্টটা কিন্তু বললে অনেক হিউজ, বাট এটা অনেকেই হয়তো বা এটা দেখা যায় যে তার কনফিডেন্স বা ট্রাস্ট ব্যাংকের প্রতি অনেকটা নষ্ট হয়ে যায়। তো ব্যাংকিং সেক্টর একটা হিউজ রিফর্ম তারা নিয়ে আসছে, যেটা আমাদের দরকার ছিল। আমরা দেখেছি যে আমাদের ম্যাক্রো ইকোনমির মেইন প্যারামিটার যদি আপনি ধরেন রিজার্ভ, সেই 48 বিলিয়ন থেকে আমরা দেখেছিলাম নেমে প্রায় 15 বিলিয়নের দিকে চলে যাচ্ছিল। আমরা দেখেছি যে আমাদের যদি ওভারঅল আপনি ইকোনমির যেটা ট্রেড ডেফিসিটটা হিউজ, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, তারপর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট অ্যান্ড যে ব্যালেন্স পেমেন্ট, এই টোটালটাই একটা হিউজ ডেফিসিট ছিল। সেটা কিন্তু আমরা অনেকাংশেই আপনি যদি তখন যদি এটাকে স্টপ না করা হতো আমাদের অবস্থা হয়তো বা শ্রীলঙ্কা বা অন্য কোনো কান্ট্রির মতো হতে পারতো। বাট যেটা সবচেয়ে বড় পাওয়া যে ম্যাক্রো ইকোনমির যেই ইন্ডিকেটরগুলি যেভাবে নেগেট হচ্ছিল সেই জায়গাটা তারা স্টপ করেছে। এবং স্টপ করে তারপরে যেটা হচ্ছে, আপনি যদি রেমিটেন্সের তখনকার সিচুয়েশনটা দেখেন, আমাদের কত 23-24 বিলিয়ন ডলার আসতো, এবার আপনি দেখেছেন 30 বিলিয়ন ক্রস করা। তার মানে হলো অন অ্যান অ্যাভারেজ যদি আমরা দেখি 2.5 to 3 বিলিয়ন ডলার। আপনি এক্সপোর্ট তখনকার সময় আমাদের দেখেছি যে আমাদের ইম্পোর্ট যে অনেক সময় 9 বিলিয়ন to 10 বিলিয়ন ইম্পোর্ট দেখাচ্ছিল, বাট রিয়েল ইম্পোর্ট তো 9 বা 10 বিলিয়ন ডলার না, যেটা আমরা দেখেছিলাম যে অ্যাকচুয়ালি 5 বা 5.5 বিলিয়ন ডলার। তাহলে এই যে যে এডিশনাল যেই 3 বা 4 বিলিয়ন ডলার, সেটা কি হতো? সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মানি লন্ডারিং ইন ডিফারেন্ট ওয়ে। আমরা জানি যে ব্যাংকিং সেক্টর থেকে একটা ওভার এবং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে হয়েছে, এটা সবাই তার ধরেন 1.5 to 2 বিলিয়ন ডলার অন অ্যান অ্যাভারেজ যেটা মানি লন্ডারিং হয়েছে। আরেকটা যেটা হলো যে র মেটেরিয়ালসের যদি বলি আমরা, মেশিনারিজ বা আদার র মেটেরিয়ালস, সেটা না হলে ধরলাম 1 বিলিয়ন বা 2 বিলিয়ন 1.5 বিলিয়ন ডলার্স, যেটা এখন আমরা যেটা কমতি দেখছি। তাহলে ইম্পোর্টটা যেটা হওয়া উচিত ছিল না বা যেভাবে মানি লন্ডারিং, সেটা কমপ্লিটলি অনেকটাই কিন্তু স্টপ হয়েছে, যার জন্য আপনি দেখছেন যে আমাদের ইম্পোর্ট এবছর যদি ধরি 69 বিলিয়ন, বাট আগে কিন্তু এটা 85 to 90 বিলিয়ন চলে যেত। তার মানে টোটাল যে ম্যাক্রো ইকোনমির যেই সিনারিওগুলি, সেটা কিন্তু অনেকাংশেই আমাদের পজিটিভ হয়েছে। বাট স্পেশালি যদি ব্যাংকিং সেক্টরে যেটা দেখেন আপনি, যে ওভারঅল এই যে 450 বিলিয়ন ডলারের যে ইকোনমিতে অ্যারাউন্ড 61 ব্যাংকস, এবং এইটার যখন স্পেশাল অডিট হলো, টাস্কফোর্স ফর্ম হলো, তখন আমরা কিন্তু রিয়েল পিকচারগুলি দেখছি। এবং সেখানে কিছু ব্যাংক তো আপনি দেখেছেন যে ইনিশিয়াল স্টেজেই যদি বাংলাদেশ ব্যাংক প্রিন্টিং আউট না করে যদি সাপোর্ট যদি না দিত, তাহলে কিন্তু পুরো ইকোনমিতে একটা কলাপস সিচুয়েশনে চলে যেত। সেখানে এখন বাংলাদেশ ব্যাংক অনেকগুলি যেগুলি ক্রাইসিসে ছিল সেগুলি অনেকগুলিকে ওভারকাম করিয়েছে, এবং কিছু ব্যাংক সেগ্রিগেট করে যেগুলিকে মার্জার করতে হবে। এবং সেই জন্য আপনি দেখেছেন যে আমাদের যে স্পেশাল অর্ডিন্যান্স যেটা 2025 করা হচ্ছে, সেখানে ফোর্স মার্জারের যে একটা অপশন রাখছে। তার মানে হলো যে ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা হিউজ রিফর্ম, যেটা কিন্তু আদৌ সম্ভব হতো না। এবং ইকোনমির সবচেয়ে বড় পার্ট যেটা কিন্তু আপনি দেখেন ইনফ্লেশন, আমরা দেখছি 2022 এর পর থেকে কিন্তু লাগাতার কিন্তু 10% কাছাকাছি চলে গেছে। তার মানে 14-15 ফুড ইনফ্লেশন যদি ধরেন, সেই স্টেজে চলে গেছে, সেটা এখন প্রায় 8 এর কাছাকাছি। এখন সেটা 8-এ নিয়ে আসছে। এবং সেটা কিন্তু কমপ্লিটলি ক্রেডিট আমাদের বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর এবং যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যিনি আছেন তাদেরকে দিতে হবে। কারণ এইটা আপনি দেখেন যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি অ্যাডপ্ট করার কারণে আমাদের যে একটা যেটা হলো যে পলিসি রেটটা তারা আপ করেছে, প্রায় 10% রেখে দিয়েছে, এবং ইন্টারেস্ট যে ক্যাপটা ছিল 6.9,
এই 6-9-এর কারণে আপনি দেখেছেন যে ইকোনমিতে কত বড় একটা হ্যাজার্ডাস সিচুয়েশন আসছে। যদিও এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ডিসিশন ছিল না, এটা গভর্নমেন্টের পলিসি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং সেই 6-9-এর যে আপনার রিফ্লেকশন বা এফেক্টটা আপনি যদি দেখেন, তখনকার এই ডিসিশনের কারণে আপনার ফরেন ইনভেস্টমেন্ট যেটা ছিল অনেকাংশেই ধরেন বাহিরে, যে তখন দেখা যাচ্ছে যে আপনি যদি বাংলাদেশের ডিপোজিট রাখেন ইন্টারেস্ট রেট হয়তো 4 বা 4.5% পেতেন, তখন ডলারে আপনি আরও বেশি পাচ্ছেন। তার ফলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যারা ফরেন ইনভেস্টর ছিল তারা তাদের ডলার বাইরে যে বঞ্চ এফডিআর করেছে, এবং বাংলাদেশে যারা প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট বড় করেছিল তারাও দেখা গেছে যে আমি তো বাংলাদেশেই 7-8% পাই, তাহলে আমি কেন আরও বেশি পার্সেন্টে আমি আনবো, তখন তারাও এটা কিন্তু রিটার্ন করে দিয়েছিল। যার জন্য আপনি দেখেছিলেন একটা হিউজ এফেক্ট হলো, 48 বিলিয়ন থেকে কিন্তু আমাদের রিজার্ভ একেবারে কমে এই যে 15 বিলিয়নের দিকে চলে আসছিল। তাহলে এই যে যে ইকোনমির যে মিসম্যাচ এবং যেই ডিসিশনগুলি প্রপারলি নেওয়া উচিত ছিল, আমার মনে হয় সেই ডিসিশনগুলি প্রপারলি নেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস না বললেই নয় যে পাবলিক ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ এবং প্রাইভেট ক্রেডিট গ্রোথ, সেটা কিন্তু আমরা দেখেছি যে 5-6 বছর আগে যদি আপনি রিকল করেন 17-18% ছিল, সেইটা কিন্তু ওই 7%, বাট এখন গভর্নমেন্ট ওই আমাদের এখনকার তারাও কিন্তু এটা করতে পারছে না, কারণ হলো ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে গিয়ে এই প্রাইভেট ক্রেডিট গ্রোথ যেটা আপনি দেখেন যে 6.4%, ইভেন আমাদের পাবলিক ক্রেডিট গ্রোথ যেটা সেটাও কিন্তু 13%। তার মানে হলো ইনভেস্টমেন্টটা হচ্ছে না। ইনভেস্টমেন্টটা না হওয়ার কারণে আরেকটা যেটা সাইড ইম্প্যাক্ট, যেটা আমরা ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়ে আমরা যেটা করছি যে এমপ্লয়মেন্টটা কিন্তু রিডিউস হচ্ছে। তার মানে এমপ্লয়মেন্ট রিডিউস হওয়ার কারণে আপনি দেখছেন যে আমাদের এখন কিন্তু প্রায় 27 লাখের মতো আনএমপ্লয়েড, এবং বলা হচ্ছে যারা উইদাউট চয়েস, মানে চয়েসের তার এমপ্লয়মেন্ট পাচ্ছে না, সেটাও প্রায় 1 crore মতো। তার মানে হলো এই জায়গাটা আরও ইমপ্রুভ করতে হবে, কারণ প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ক্রেডিট গ্রোথটা যদি না বাড়ে তাহলে কিন্তু ওই আমাদের কারখানা বা আমাদের এমপ্লয়মেন্ট বাড়বে না। আমরা যদিও ইনফ্লেশনটা কন্ট্রোল করছি, যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যেটা ইচ্ছা যে ইনফ্লেশনটা যখন আমরা অ্যারাউন্ড 5-6%-এর নিচে নিয়ে আসবো, তখন আমরা পলিসি রেটটা কমাবো। পলিসি রেটটা কমলে অটোমেটিক্যালি ইন্টারেস্ট রেট কমে যাবে। আপনি দেখেছেন যে ট্রেজারি বিলের সেখানে কোথায় 13.5% থেকে প্রায় এখন 10-এর একটু উপরে, সেটা কিন্তু অনেক কমে গিয়েছে। তার মানে ইটস এ সাইন যে ইকোনমি কিন্তু পজিটিভ ডিরেকশনের দিকে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ শাহ আলম, আপনার কাছে এবার ফিরতে চাই। সেটি হচ্ছে দীর্ঘদিনের ব্যাংকিং খাতে আপনার অভিজ্ঞতা আছে, সেই 70-এর দশক থেকে শুরু করে আজকে পর্যন্ত, সেই শিল্প ব্যাংক থেকে শুরু করে। এই দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে দেশের অর্থনীতির অনেক উত্থান পতন আপনি দেখেছেন। তার আলোকে যদি আমি বলি বিগত 1 বছরের অর্থনৈতিক অন্তর্বর্তী সরকারের আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ঋণ খেলাপি যে পরিমাণ, সেটা এত বেশি যে এটা সাস্টেইনেবল না। এই অবনতি, চরম অবনতি, এটা মানুষের ব্যক্তিগত চরিত্র নষ্ট হয়েছে। যারা ঋণ পরিশোধ করতে পারে ইচ্ছা করে তারা দিচ্ছে না, আর এই ফ্যাসিস্টদের সাথে সমন্বয় করে তার ফান্ডে টাকা দিত, কিন্তু ব্যাংকের ঋণ পরিশোধ করতো না, আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রতিষ্ঠিত করতো না। আমি ফিনিক্স ফাইন্যান্সের বাস্তব অভিজ্ঞতা বলি যে যেখানে আমরা বড় বড় প্রতিষ্ঠান, ধরেন এই যে বেক্সিমকো, তারপর বসুন্ধরা, তারপর শেষে আপনার এই যে পপুলার গ্রুপ, তারপর আনোয়ার গ্রুপ, এসব জায়গায় আমরা ঋণ দিয়েছি, সুষ্ঠুভাবে দিয়েছি, এর মধ্যে কোনো অনিয়ম হয়নি, সাফিসিয়েন্ট সিকিউরিটিও আছে। কিন্তু এই গ্রুপগুলো এখন ওই ফ্যাসিস্ট সরকারদের সাথে কোলাবোরেশন করে এখানকার ঋণ শোধ করে না। আজকে ফিনিক্স ফাইন্যান্সের আমি যখন ছিলাম মাত্র 6% ছিল ক্লাসিফাইড লোন, সেটাকে এখন 50%-এর বেশি চলে গেছে, কারণ যারা ঋণ নিয়েছে তারা পরিশোধ সুষ্ঠুভাবে করছে না, যার জন্য তারা বেশ অসুবিধায় আছে। এখন এর কিন্তু সলিউশন হলো আপনি এই খেলাপি ঋণ যত কমাতে পারবেন, বিশেষ করে আপনার স্পেশাল স্কট তৈরি করবেন রিকভারির জন্য, এবং এখন এই খেলাপি ঋণ যত কমবে ততই আর্থিক অবস্থা প্রতিষ্ঠান ভালো হবে। এবং দুঃখজনক কি, যারা মানে বিনিয়োগকারী, তারা যদি একটা চেক দেয়
ব্যাংক সময় মতো দিতে পারে না, আর্থিক প্রতিষ্ঠানগুলো দিতে পারে না, এগুলো তো খুব দুর্ভাগ্যজনক। এই পরিস্থিতি উত্তরণের জন্য সবচেয়ে বড় উপায় হলো অত্যন্ত শক্তিশালী এফোর্ট নিয়ে ঋণ রিকভারি করা, প্রয়োজনে তাদের যে মর্টগেজ প্রপার্টি আছে সেগুলো ডিসপোজ আপ করে ঋণ অ্যাডজাস্ট করা। এসব উপায়ে এই মানে খেলাপি ঋণ যত কমাতে পারবে এবং একদিকে খেলাপি ঋণ কমাবে, অন্যদিকে বিনিয়োগ বাড়াবে, তাহলেই দেখবেন চেক অ্যান্ড ব্যালেন্স যেটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে। নিশ্চয়ই আসলে খেলাপি ঋণটা আমাদের কাছে আসলে বিস্ফোরণের মতো হয়ে গেছে। বিস্ফোরণের মতো। নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও ফিরবো। সেই সময় আমরা হয়তো গ্রামীণ ব্যাংকও আপনি কাজ করেছেন ক্ষুদ্র অর্থনীতি নিয়ে, সেই মাইক্রো অর্থনীতিটাও আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো। ততক্ষণ পর্যন্ত মাসু আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে আমাদের আরেকটি সফলতার দিক হচ্ছে আমরা যেটা দেখতে পেয়েছি রেমিটেন্সটা বেড়েছে সবকিছু মিলিয়ে, এবং এটা মাসে মাসে রেকর্ড ছড়াচ্ছে। তো এই জায়গাটাকে আসলে আমরা যদি সাস্টেনেবল করতে চাই, আপনার পর্যবেক্ষণটা কি বলে? ধরেন আমাদের কিন্তু টোটাল আপনি যদি দেখেন প্রায় 1,20,00,000 থেকে 30 লাখ লোক বাইরে থাকে, এবং এই 1,20,00,000 থেকে 30 লাখ লোককে যদি আমরা প্রপারলি ট্রেইনড আপ করে নিতে পারতাম, যেটা ধরেন আমরা দেখেছি 90s বা 80s-এর সময় আপনি যদি চাইনিজ বেল্টে দেখেন, তারা যেরকম ভোকেশনাল কোর্স করাতো এবং সকলকেই মোরলেস ট্রেইনড আপ করেছে। আমাদের সেই ভোকেশনাল কোর্স করিয়ে যদি তাদেরকে ইউনিভার্সিটি ডিগ্রি না দিয়ে স্পেসিফিকলি ধরেন কথার কথা ইঞ্জিনিয়ারিং, আপনি গাড়ি মেকানিক হতে পারে, যে কোনো ধরনের এই ভোকেশনাল ট্রেইনড আপটা যদি হয়, তারপর যদি আপনি তাদেরকে বাইরে পাঠান, তাহলে কিন্তু দেখবেন যে আজকে যিনি $10 কামাচ্ছে, তাহলে কিন্তু সে দেখা যাবে এই পার্সনই আপনার $30 to $50 কামাচ্ছে। তাহলে যেই জায়গাটা আমাদের করতে হবে যে এদেরকে প্রপারলি ট্রেন্ড করে সেটার সাথে যদি প্রপার ল্যাঙ্গুয়েজটা দিতে পারেন, যারা মিডল ইস্টে যাবে আরবিক যদি জানে, যারা ধরেন ইউরোপে যাবে তারা যদি ইংলিশ বা ধরেন ফ্রেঞ্চ এরকম, তো এইটা যদি ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সির সাথে যদি আপনি তাদেরকে ভোকেশনাল প্রপার ট্রেনিংটা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্সের হার অনেক বেশি বেড়ে যাবে। প্লাস আমাদের যে স্পেশালি অ্যাম্বাসিগুলি আছে, তারা যদি একটু কোলাবোরেট করে তাদের সাথে কাজ করে, এই যে মানি লন্ডারিং যেই জিনিসটা হুন্ডি, এই হুন্ডিটার নেগেটিভ ইম্প্যাক্টটা যদি তাদেরকে বুঝায় যে এটা দ্বারা যে দেশ অ্যাকচুয়ালি কোনো বেনিফিটেড হচ্ছে না, এবং কিছু গুটি কয়েক লোক তারা অ্যাকচুয়ালি ইকোনমিকটাকে বলা যায় যে ডিস্ট্রয় করে দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের এই প্রপার চ্যানেল যদি রেমিটেন্সটা আসে, তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট আসবে। এবং এইটা ইন জেনারেল আমরা এক্সপেক্ট করি 50 to 60 বিলিয়ন হওয়া উচিত নর্মালি, যেটা যদি প্রপারলি আসে। তাহলে যদি সেইটা আসে, তাহলে আপনি দেখেন আমার যদি ইম্পোর্ট যদি কথার কথা 60 বিলিয়ন হয়, আমার যদি যেটা 63 বিলিয়ন আমরা চিন্তা করছি যে এখন আমাদের এক্সপোর্টের জায়গাটা, যেটা আপনি দেখেছেন যে রিসেন্টলি যে ডেভেলপমেন্টটাও হয়েছে, যে আমেরিকা যে ট্যারিফ যে ইম্পোজ, যেটা আমরা চায়না বা ইন্ডিয়ার যেই অ্যাডভান্টেজটা পাচ্ছি ইভেন ভিয়েতনাম থেকে, তাহলে যদি সেইটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, অ্যানাদার $5 to $8 বিলিয়ন এডিশন হতে পারে। তাহলে যদি $60 বিলিয়ন আপনি চিন্তা করেন যদি এক্সপোর্ট হয়, সেখানে ইম্পোর্ট আমি ধরে নিলাম আরও $10 বিলিয়ন, যদি 80 বিলিয়ন হয়, তাহলে 60 আর 80 বিলিয়নের মধ্যে 20 বিলিয়ন যদি ডিফারেন্স হয়, আমার যদি রেমিটেন্স এখানে যদি 50 বিলিয়ন হয়, স্টিল আমার $30 বিলিয়ন আমার সারপ্লাস থাকে। তাহলে সেটা আমার রিজার্ভটাকে কোথায় নিয়ে যাবে? আমার কারেন্সি এক্সচেঞ্জ রেট, যেটা আমরা দেখেছেন সব সময় ইম্পোজ করা ছিল 84 টাকা, যেখানে সমস্ত কিছু আপনার ট্রেড ডিফিসিট, আপনার কারেন্ট অ্যাকাউন্ট মাইনাস, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট মাইনাস, আপনার ব্যালেন্স অফ পেমেন্ট মাইনাস, তারপর আপনি 84 টাকা ইম্পোজ করে রাখছেন। যার জন্য যখন ফরেনাররা দেখলো যে আমি আজকে 84 টাকায় ডলার পাচ্ছি, কালকে তো আমার ডলার কিনতে হবে 120 বা 130 টাকায়, তারা কিন্তু তখনই কিন্তু মার্কেট থেকে আপনি দেখেছেন ক্যাপিটাল মার্কেট থেকে শেয়ার বিক্রি করে ডলার উইথড্র করলো, অফ আদার ইনভেস্টমেন্ট থেকে ডলার উইথড্র করলো। তাহলে আপনাকে যেটা হলো মার্কেট বেস, যার জন্য আপনি দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা বাংলাদেশ ব্যাংকে ক্যাটাগরি করা হয় ডি ক্যাটাগরি, যেখানে শ্রীলঙ্কা একটা ব্যাংক্রাফট বা একটা যদি মানে ব্যাংক্রাফট হওয়া একটা কান্ট্রিকে, সেখানেও তাদের গভর্নর A- হয়। কিন্তু আমাদের বিকজ অফ আমাদের মনিটারি পলিসি বা আমাদের যদি ধরেন এই যে কারেন্সি এক্সচেঞ্জ রেট বা ধরেন আমাদের ইন্টারেস্ট রেট, এগুলি ডিসাইড হয় আদার এন্ড থেকে, নট দি সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংক। তাহলে সেই জিনিসগুলি আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। এবং স্পেশালি আমি এবার যেটা দেখছি
যে বাংলাদেশ ব্যাংকের যে আমাদের গভর্নর মহোদয়, এই বাংলাদেশ ব্যাংকের স্ট্রাকচারটা কি হবে, গভর্নরের কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে, ডেপুটি গভর্নর কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কারা হবে, তাদের কোয়ালিফিকেশন কি থাকবে, এবং স্পেশালি একটা সার্চ কমিটি হবে, এই যে আইনের সংস্কার করে মৌলিক জায়গাগুলো কিন্তু। এবং রাইট একেবারে স্পেসিফিক জায়গায়, তাহলে কি হবে যে এই যে স্ট্রেংথেনিং করা, যেমন আপনি দেখেন যে ট্রাম্প, আপনি যদি দেখেন যে আমেরিকাতে সেন্ট্রাল গভর্নমেন্ট ইয়েকে কতবার সে থ্রেট দিচ্ছে যে ইন্টারেস্ট রেট কমানোর জন্য, কিন্তু সেটা কিন্তু সে করছে না, এবং সে কিন্তু মানে হুমকি দিচ্ছে তোমার চাকরি স্যাক করে দেবো, কিন্তু এটা পারছে না। তাহলে আপনাকে সেই সিস্টেমটা ডেভেলপ করতে হবে, যেটা একটা ইনস্টিটিউশন, গভর্নমেন্ট যেই হোক এটার মতোই চলবে, এবং তাদের যে পলিসি যেটা ইকোনমির জন্য ভালো হবে সেই ডিসিশনটাই তারা নেবে, এবং সেইটাই কিন্তু এবার যে আইনটা রিফর্ম করছে সেভাবেই তারা করছে। বাট স্পেশালি আমার কাছে মনে হয় যে আরও দুটো জিনিস, যেটা ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 যেটা রিফর্ম করতে চাচ্ছে, যেখানে ওই যে আপনি দেখেছেন যে ফ্যামিলির এখনও কিন্তু 3 জন, আগের আইনে 3 জন এবং একজন 12 বছর পর্যন্ত ডাইরেক্টর থাকতে পারবে, যেটা এখন দেখছি যে নতুন পরিবারতন্ত্র থেকে বের করার জন্য চেষ্টা করছে, দুজন করবে, প্লাস একটা বোর্ডে 50% তারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ইন্ট্রোডিউস করতে চাচ্ছে। যদি এগুলি হয় আমার মনে হয় খুব ভালো হবে, যেটা ব্যাংকিং, কারণ আপনার ইনভেস্টমেন্ট স্টিল যদি আমাদের দেখেন যে ব্যাংক টু ইনভেস্টমেন্ট, যদি জিডিপি টু ব্যাংক ইনভেস্টমেন্ট দেখেন, তাহলে সেইটার পরিমাণ কত, 40 to 45%। কিন্তু ডেভেলপড কান্ট্রিতে ব্যাংকিং সেক্টর থেকে ইনভেস্টমেন্ট যদি ইকোনমিতে দেখেন, সেটা কিন্তু 80, কিছু জায়গায় 100%-এরও বেশি। বাট বাংলাদেশে কিন্তু এই ব্যাংকিং ড্রিভেন ইকোনমি হওয়া সত্ত্বেও আমাদের ব্যাংক সেক্টর থেকে কিন্তু খুব একটা বেশি ইনভেস্টমেন্ট না। আবার যদি আপনি ক্যাপিটাল মার্কেট ধরেন, যেটা লং টার্ম ইনভেস্টমেন্ট আসার কথা, সেটার যদি ইকুইটি দেখেন, টোটাল ইকুইটি কত, 3,65,000 কোটি টাকা, আর যদি বন্ড মানে ডেট মিলে ধরেন অ্যারাউন্ড 7 লাখ কোটি টাকা। সেই 7 লাখ কোটি টাকা যদি জিডিপির আপনি রেশিওতে আনেন, তাও সেটা 11 to 12%, খুব একটা বেশি না। যেটা কিন্তু আপনি দেখবেন যে ক্যাপিটাল মার্কেট নেট ক্যাপ টু জিডিপি ইনভেস্টমেন্ট, এটা অন্যান্য দেশে, কিছু দেশে কিন্তু 200% ইভেন। তো বাংলাদেশে একেবারে ভেরি পোর, যে জায়গাগুলি আমাদের ইনভেস্টমেন্টের ইমপ্রুভ করতে হবে। তাহলে ইকোসিস্টেমটাকে আমাদের জোর দিতে হবে। ব্যাংকিং সেক্টরে ওয়ার্কিং ক্যাপিটাল আসবে, এবং ব্যাংকিং সেক্টরটা এটা রেগুলেট হবে ইনস্টিটিউশনালাইজ ওয়েতে, আর লং টার্ম ইনভেস্টমেন্টটা অবশ্যই আসতে হবে ক্যাপিটাল মার্কেট থেকে। এবং সেইটা, এই যে ইকোসিস্টেমটা, এই যে রেগুলেটরি বডি যারা স্টেক হোল্ডার থাকবে, প্রত্যেককেই অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, প্রত্যেকের রোলটাই ক্লিয়ার থাকতে হবে, এবং যদি অল স্টেক হোল্ডার যদি পারফর্ম প্রপারলি করে, তাহলে এই ইকোনমি ঘুরতে বেশি সময় লাগবে না। এই মাসুম, আরেকটি বিষয় যেটি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে ব্লু ইকোনমি। বিশাল একটা সমুদ্র অর্থনীতি কিন্তু আমাদের দেশের আয়তনের সমপরিমাণ অর্থনীতি কিন্তু সেখানে আছে। সেই জায়গায় কাজ করার জন্য কিন্তু আমাদের দেশের, আমাদের প্রধান উপদেষ্টার কথাই বলেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথাই বলেন, আমাদের অর্থ উপদেষ্টার কথাই বলেন, তিনজনে কিন্তু নন্দিত অর্থনীতিবিদ, এবং সেই জায়গায় কাজ করার জন্য যথেষ্ট আন্তরিক। এবং সেই জায়গায় আপনার আমাদের ভৌগোলিকগত অবস্থানের নিরিখে সেই ব্লু ইকোনমিটাকে আমরা আরো কিভাবে সম্প্রসারণ করতে পারবে, সেটাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি বলে আপনার অভিমত? ব্লু ইকোনমির যে সম্ভাবনা, এটা কিন্তু আমরা খুব বেশি দিন আগে এটা উপলব্ধি করিনি, এটা ভেরি রিসেন্টলি। বাট এইটাকে ইউটিলাইজ করার জন্য যেই ম্যান পাওয়ার, যেই স্কিল যেটা প্রয়োজন আমাদের, এবং যেই ফান্ড অ্যালোকেট করা দরকার এই রিসার্চের জন্য, সেটা কিন্তু পর্যাপ্ত হচ্ছে না, এবং আমরা দেখছি যে তারা এটা চেষ্টা করছে। বাট এখানে আমার মনে হয় ইন্টারন্যাশনাল এক্সপার্ট যারা, তাদেরকে ইনভলভ করে, এবং ইন্টারন্যাশনাল ফান্ডও পাওয়া যায় অনেক, তাহলে ইন্টারন্যাশনাল ফান্ড এবং ইন্টারন্যাশনাল এক্সপার্ট যদি আমরা ইনভলভ করি, তাহলে কিন্তু এখান থেকে আমাদের একটা হিউজ অ্যামাউন্ট আসতে পারে, যেটা কিন্তু আমাদের ইকোনমিতে, ধরেন আজকে যদি 450 বিলিয়ন ইকোনমি হয়, এটা কিন্তু হিউজ একটা বড় একটা মেগা অবস্থা হয়ে যেতে পারে। তাহলে সেই জায়গাটা আমাদেরকে নজর দিতে হবে, এবং স্পেশালি এখানে কিন্তু মিয়ানমার এবং ইন্ডিয়া আমাদের সাথে কিন্তু একটা কানেক্টিভিটি আছে, সেই জায়গাটাও একটু মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যেটা করতে হবে, যে এখানে একটা রিসার্চ বেস ইকোনমি, যেটা থেকে রিটার্ন আমাদের আসতে পারে, সেই জন্য আমাদের একটা হিউজ ইনভেস্টমেন্ট লাগবে, এবং সাথে সাথে স্কিলড ম্যান পাওয়ার, যারা এই ব্যাপারে যারা স্কিলড, এবং সেইটা আমাদের দেশে সাথে ইন্টারন্যাশনাল এক্সপার্ট যদি ইনভলভ হয়, তাহলে এখান থেকে আমরা একটা ভালো অ্যামাউন্ট যেটা জিডিপিতে
আমার মনে হয় যোগ হতে পারে, বিকজ আমাদের রিসোর্সেস অনেক। আমরা যদি শুধু ধরেন চায়না এবং ইন্ডিয়ার মাঝে আপনি চিন্তা করেন, আমাদের এখানে কিন্তু যে কোনো আপনি বড় আমরা পোর্ট করতে পারি, যেই বড় ভ্যাসেলগুলি কিন্তু এখানে ধরেন এখান থেকে কিন্তু ডিফারেন্ট প্লেসে যেতে পারে, ওই যে 7 সিস্টারে যেতে পারে। Right. তাহলে আমাদের এখানেও কিন্তু অনেক অপরচুনিটি আছে, যে অপরচুনিটিগুলি আমাদেরকে অ্যাকচুয়ালি ওই প্রপারলি ডিপ সি পোর্টগুলো আমাদের রাইট প্রপারলি যদি আমরা ট্রিগার আউট করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে বেনিফিট নিতে পারি। নিশ্চয়ই। আরেকটা বিষয় সেটা আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আমরা আপনার কাছেও ফিরবো, সেটা হচ্ছে সেই বিষয়টা জানতে চাইবো। সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমরা যেটা বলছি ট্যারিফ, যেটা শুল্ক নীতি, মার্কিন শুল্ক নীতি, সেটা প্রথমে বাড়িয়েছে, পরে আমরা আলোচনার ভিত্তিতে সেটা 20% চলে এসেছে, যদিও সেটা ভিয়েতনামও 20%, এবং এটা একটা আলোচনার অংশ হিসেবে সেটাকে বলা যায়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা অবশ্যই অনেক ভালো, বাট এটা কিন্তু আমরা আরও আশাবাদী, এখানে কিন্তু আরও 15% কমে, মানে 20 থেকে 15% হয়ে যেতে পারে। কারণ আপনি দেখেন, আগেই ছিল আমাদের 15%, দেন এটা বলা হলো যে 35%, সেখান থেকে কমিয়ে আমরা 20%, এখন বলছে যে এখান থেকেও আরও কমার পসিবিলিটি অনেক হাই, 15%। তাহলে আমাদের পজিশন কিন্তু হিউজ অ্যাডভান্টেজিয়াস। সেই জায়গায় আমরা এটাকে কিভাবে অ্যাডপ্ট করব, আমাদের যেই ক্যাপাসিটি আছে, আমাদের ক্যাপাসিটি আর অনেক বেশি বাড়াতে হবে। আপনি অলরেডি জানেন যে চায়না থেকে বহু কোম্পানি তারা নক করছে, ইন্ডিয়া থেকে বহু কোম্পানি তারা শিফট করছে। এই যে যে এডিশনাল লোডটা নেওয়ার জন্য, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, এবং সেটার জন্য আমাদের অনেকগুলি ফ্যাক্টরি আমরা দেখেছি যে বন্ধ হয়ে গিয়েছিল। সেই ফ্যাক্টরিগুলিকে কিভাবে ফ্যাসিলিটাইজ করা যায়, এবং যেটা ধরেন অনেকগুলি লোন ডিফল্টের কারণে হয়েছে, অনেকগুলি আগে গভর্নমেন্টের সাথে অ্যাফিলিয়েশনের কারণে হয়েছে, অনেক ধরনের রিজনিং আছে। সেই রিজনিংগুলি আমাদের গভর্নমেন্টকে একটু অ্যাডভান্স হয়ে সেটাকে মিটিগেট করে সেটাকে কিভাবে ইউজফুল করা যায়, তাহলে কিন্তু দেখা যাবে মিনিমাম $5 বিলিয়ন আমাদের এডিশন হবে। এবং সেই $5 বিলিয়ন কিন্তু এটা লং টার্মে কিন্তু আমরা আরও অনেক বেশি, ধরেন এটা আরএমজি হবে, এই আরএমজির সাথে সাথে দেখা যাবে যে ফ্রুটস এক্সপোর্ট হবে, এই আরএমজির সাথে সাথে দেখা যাবে যে লেদার এক্সপোর্ট হবে, মেডিসিন এক্সপোর্ট হবে, জুট এক্সপোর্ট হবে। তাহলে এই সেক্টরটা বাস্কেটগুলো কিন্তু আমাদের বাড়বে, এবং সাথে সাথে আমাদের কিন্তু ইউরোপ অ্যান্ড আমেরিকার উপরে শুধু ডিপেন্ড করে থাকলে হবে না, নতুন মার্কেট বাড়াতে হবে। ব্রাজিল হতে পারে, বা আপনার রাশিয়া হতে পারে, বা ইভেন দেশ নির্ভর হওয়াটা বাদ দিতে হবে। এই ডিফারেন্ট কান্ট্রি যদি আমরা করি, এবং একটা দুইটা বা 8টা গুডসের উপরে ডিপেন্ড করলে হবে না, আমাদের এই বাস্কেটটাকে আরও অনেক বেশি বাড়াতে হবে। তার মানে হলো যদি অনেক বেশি হয়, তাহলে কিন্তু একটা বা দুটোতে এফেক্ট হলে কোনো সমস্যা হবে না, আমরা অন্যটা। আপনি দেখেছেন যে করোনার সময় থাইল্যান্ডের মতো কান্ট্রি, যারা 20% তাদের আসে কিন্তু আপনার এই যে ট্যুরিজম থেকে, সেই ট্যুরিজম হিউজলি এফেক্ট হয়েছে, কিন্তু তাতেও তাদের ইকোনমিতে কোনো কিছু, কারণ তারা ম্যানুফ্যাকচারিং আছে হিউজ বিভিন্ন প্রোডাক্ট, মানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তারা স্ট্রং করে রেখেছে। দ্যাটস রাইট। যে আমরা কখনোই যেন একটা বা দুইটা সেক্টরের উপর ডিপেন্ড না করি। আমাদের বাস্কেটটা যদি বড় হয়, তাহলে একটা দুটো ইম্প্যাক্ট হলে কিচ্ছু আসে যায় না, বা 2-3টা কান্ট্রি যেমন ধরেন ইউরোপ বা আমেরিকা এফেক্ট হলেই আমরা কিন্তু হিউজলি সাফার করব। সেটার সাথে সাথে যদি আমরা নর্থ আমেরিকারে নিয়ে নেই, বা আমরা যদি রাশিয়াকে নেই, বা আমরা যদি ইন্ডিয়া, চায়না বা আদার কান্ট্রিকে আমরা সাথে নিই, তাহলে কিন্তু আমাদের এই ডিফিকাল্টিসটা হয় না। নিশ্চয়ই, অত্যন্ত দারুণভাবে উপস্থাপন ডক্টর মোহাম্মদ শাহ আলম। সবশেষে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, সেটা হচ্ছে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে যদি বলে দেশের অর্থনীতিটাকে কোন জায়গায় দেখতে চান আপনি? আসলে আমরা কি জন্যে যুদ্ধ করেছিলাম? যুদ্ধ করেছিলাম একটা মানে আমাদের অধিকারকে সমুন্নত করতে, প্রতিষ্ঠিত করতে। পাকিস্তান একটা বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করছিল। আমাদের তৈরি কাগজ পাকিস্তানে গিয়ে সিল দিয়ে ওনরা পাবেন 6 টাকায়, আমরা পাবো 15 টাকায়। পাট বিদেশে এক্সপোর্ট করতে হলে করাচির থেকে সিল সাপোর্ট দিতে হবে। আমাদের দেশের তৈরি প্রোডাক্ট এখানে, এটা দারুণ রকম বৈষম্য, আমাদেরকে ইকোনমিক্যালি ডিপ্রাইভ করা। দ্বিতীয়ত এমপ্লয়মেন্ট, লোকসংখ্যা ছিল আমাদের অনেক বেশি, কিন্তু চাকরি ওনরা পেতেন বেশি, আমরা পেতাম না। এসব কারণে আমি ব্যক্তিগতভাবে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলাম। ঢাকা ইউনিভার্সিটির যে 4 খলিফা বলে, তাদের সাথে বইয়ের থেকে আমি আর আমাদের ইয়াফেস ওসমান যে মন্ত্রী ছিল, আমরা পার্টিসিপেট করেছি একেবারে অ্যাক্টিভলি। 68, 69 এবং ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছি।
একদম ফোরফ্রন্টে থেকে। অর্থাৎ বৈষম্যের বিরুদ্ধেই আপনাদের তখন ইয়েটা ছিল সেই হ্যাঁ। মোটরটা, কিন্তু সেই বৈষম্যটা আসলে এই সেই আমি যদি বলি এক্ষেত্রে যদি একটু সংক্ষেপ করে দিই, সেক্ষেত্রে 24 সেটা বৈষম্য বিরোধের কথা বলছেন আপনারা। অর্থাৎ আমাদের অর্থনীতিতে বৈষম্যমূলক অর্থনীতি যেটা চেয়েছিলেন সেটা হয়তো পুরোপুরি বিনির্মাণ সম্ভব হয়নি। এখন হয়তো ডক্টর ইউনূসের হাত ধরে এখানে একটু বলি, ওইখানে কিন্তু আমাদের প্রত্যাশা যেটা ছিল যে এইসব বৈষম্য দূর হবে এবং সাধারণ জনগণ যাতে রাষ্ট্রীয় অধিকারগুলা ভোগ করতে পারে, এখানে যেন সাধারণ জনগণ এবং বড়লোক ছোটলোকের একটা বিরাট বৈষম্যের জন্য না থাকে। যেখানে আমি তখন বুয়েটের 3rd ইয়ারের ছাত্র, কিন্তু আমি দেখছি যে শতকরা 95 জন লোক স্বাধীনতার পক্ষে। সেখানে কিন্তু মতভেদ ছিল না। কিন্তু আজকে দেশের যে দুরবস্থা, মানে মানুষে মানুষের যে বিভেদ, মানুষে মানুষের যে অন্তর্দ্বন্দ্ব, এটা একদম অসহনীয় হয়ে পড়ছে। এই জিনিসগুলোকে দূর করতেই হবে। মানে এই বৈষম্য দূর করতে হবে। যতদিন অর্থনৈতিক বৈষম্য দূর হবে না ততদিন আসলে দেশে কোনোভাবেই হয়তো বা সেটা অর্থনৈতিক অগ্রগতি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সেই পর্যবেক্ষণটা তুলে ধরার জন্য। মাসুম, সবশেষ আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যেটা বলছিলাম উনি যেটা বলছিলেন যে অর্থনৈতিক বৈষম্যের কথাটা, আসলে সেই জায়গা থেকে আমরা অর্থনীতির যে বৈষম্যটা যদি দূর করতে চাই, সেখানে যদি বাণিজ্য ঘাটতেও, সেটা কিন্তু একটা পার্ট অফ দিস। সো সব কিছুকে যদি আমি রিলেট করে যদি বলি, এই অর্থনীতির অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় আসলে আমাদের কি করা উচিত এই মুহূর্তে? আমার কাছে মনে হয় যেটা অন্তর্বর্তী সরকার যেটা রাইটলি অ্যাপ্রোচ করেছে, আপনি দেখেছেন যে এনবিআরকে পুনর্গঠন করেছে। এই ট্যাক্স টু জিডিপি আমাদের রেশিওটা ভেরি লো। যখন এই ট্যাক্স টু জিডিপি রেশিওটা অনেক বেশি হবে, বা ধরেন আমাদের ট্যাক্স কালেকশনটা অনেক বেশি হবে, তখন কিন্তু আপনি ইনফ্রাস্ট্রাকচার করতে পারবেন সকলের জন্য, এবং যারা ডিপ্রাইভ তাদেরকে কিন্তু আপনি ফ্যাসিলিটাইজ করতে পারবেন। তাহলে সোশ্যাল সেফটি নেটটা আপনি কিন্তু অনেক বাড়াতে পারবেন। তাহলে আপনার যদি এই কালেকশন যদি না থাকে, আপনি কোত্থেকে দিবেন? তো রাষ্ট্র ব্যবস্থা তো সেটার চেষ্টা করছে, কিন্তু সেটা চেষ্টা করার জন্য যে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি থাকা দরকার, সেই অ্যাবিলিটিটা তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা পারছে না। সেই জন্য আমার কাছে মনে হয় ট্যাক্স টু জিডিপি, যেটা IMF এবং অন্যান্য ইন্টারন্যাশনাল সংস্থাগুলি বলছে, সেই জায়গাটা স্পেশালি আমাদের হাত দেওয়া দরকার। এবং আমাদেরকে এমপ্লয়মেন্টটা ক্রিয়েট করতে হবে। যত বেশি আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারেন, তার মানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে গেলেই কিন্তু আপনাকে সেই যে লোন বা আপনার ইনভেস্টমেন্টের কথা আসবে। তাহলে ইনভেস্টমেন্টের কথা আসলে প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ এবং প্রাইভেট ক্রেডিট গ্রোথ এবং এসএমই খাতটাকে, এসএমই খাত, স্পেশালি এসএমই খাতে, যেটাকে যদি প্রয়োজন হয় আমাদের এখানে ইন্টারেস্ট রেটটা আরও লো করে, এবং এই ডকুমেন্টেশনের জায়গাটা ভেরি ফর্মাল না রেখে মিনিমাইজ করে একেবারে অ্যাভারেজ সকলকে যদি আপনি সেই ব্যবস্থার মধ্যে আনেন, এসএমইটা যদি 27 থেকে যদি 50% নিয়ে যান, তাহলে কিন্তু দেখবেন যে আপনার ওই নন পারফর্মিং লোনের পার্সেন্টেজও অনেক কমে যাবে। এবং এই যারা এসএমই লোন নেয় তারা কিন্তু আপনার ডিফল্টার হয় না, তারা কিন্তু ঋণ খেলাপি না, ছোট ছোট, অথচ তারাই কিন্তু লোনটা পায়, তারাই লোনটা পায় না। তাহলে সেই জায়গাটাকে যদি আপনি বেশি স্মুথ করেন, তাহলে দেখবেন যে ইকোনমি রাইট স্কেলেই থাকবে, এবং আপনার ওই যে এনবিআর এর কালেকশনও অনেক বাড়বে। কারণ যত বেশি ট্রানজ্যাকশন হবে তত বেশি আপনার কালেকশন হবে। আরেকটা জিনিস যেটা এনবিআরকে বলা হচ্ছে যে ডিজিটালাইজ করার জন্য, এই যে পলিসি এবং এক্সিকিউশন দুটো যে সেপারেট করলো, এবং এইটা কিন্তু ক্রেডিট দিতেই হবে। এতদিন চেষ্টা করেও কিন্তু পারে নাই, বাট এখন করেছে। এবং সেটার সাথে সাথে যদি ডিজিটালাইজেশন হয়ে যায়, আপনি দেখবেন যে আমাদের বৈষম্য অনেকাংশে ওয়ান স্টপ সার্ভিস যেটা আমরা রাইট, এবং কালেকশনটা ভালো হলে আপনি সোশ্যাল সেফটি নেটটা কিন্তু ওভারঅল সবার জন্য করতে পারবেন। আসলে শেষ হয়ে হইল না, সবশেষ 1 মিনিট একটু কথা আমি অ্যাড করবো মাসুমের সাথে। সেটা হলো, দেখবেন রাষ্ট্রীয় যে বাজেট, রাষ্ট্রীয় বাজেটে ট্যাক্স আদায়ের একটা বিরাট ভূমিকা। এখন এনবিআর যদি ওই রকম এফেক্টিভ হয়, আর যদি প্রচুর পরিমাণে ট্যাক্স তারা আদায় করতে পারে, তাহলে রাষ্ট্রীয় বাজেটে সবসময় একটা ডেভেলপমেন্ট ফান্ড থাকে। এটা কিন্তু উন্নয়ন ফান্ড। হ্যাঁ, উন্নয়ন ফান্ড। এখন আপনি যত বেশি আদায় করবেন, উন্নয়ন ফান্ডটা তত বড় হবে, স্বাভাবিক বিষয়, দেশের উন্নতি আপনা আপনি হবে। নিশ্চয়ই, এইটাই বিষয়। নিশ্চয়ই। আরেকটা বিষয়, সবশেষ যে বিষয়টা বেশ মাসুম আপনার কাছ থেকে জানতে চাবো, সেটা হচ্ছে এই যে ওয়ান স্টপ সার্ভিসের আমরা কথা বলছি, আমরা অর্থনীতির নানান ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছি, আমরা বিনিয়োগকে আকৃষ্ট করার চেষ্টা করছি, কিন্তু বিনিয়োগ তখনই আকৃষ্ট হবে যদি আমি যারা বিনিয়োগকারী আছে তাদেরকে যদি ওয়ান স্টপ সার্ভিসটা আমরা সব জায়গায় প্রোভাইড করতে পারি, মানে দীর্ঘসূত্রিতাগুলো যদি আমরা মিনিমাইজ করতে পারি, সেই জায়গায় আসলে আমাদের করণীয়টা কি? আসলে ধরেন বিডা এখন এই যে ওয়ান স্টপ সার্ভিসে প্রায় 38 সার্ভিসেস, এখন বোধহয় 45-এর মতো, বাট
এই যে সার্ভিস যারা প্রোভাইড করবে, কথার কথা ধরেন সিটি কর্পোরেশনের যে ট্রেড লাইসেন্স বা আরজিসি রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানি, যে কোম্পানি রেজিস্টার করা, এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এই টোটাল প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ইনস্টিটিউশন, এবং বিডা কিন্তু ওই যে তাদেরকে দিয়ে কাজগুলি করিয়ে নেওয়া, সেই ওয়ান স্টপ সার্ভিস বা এই এক্সিকিউটটা কিন্তু করতে পারে না। আমরা বলছি যে ওয়ান স্টপ সার্ভিস, অ্যাকচুয়ালি কিন্তু ওয়ান স্টপ সার্ভিস হচ্ছে না, কারণ কেউ কারো কথা, ওই যে কোরিলেশনটা বা ইকোসিস্টেমটা ওইভাবে ডেভেলপ হচ্ছে না। যেহেতু ইকোসিস্টেম ডেভেলপ হচ্ছে না, আমরা বলছি, কিন্তু ইটস নট ওয়ার্কিং প্রপারলি। কারণ আপনার যে বিডা যদি তাকে অর্ডার দেয় যেটা করতে হবে, সেই সিটি কর্পোরেশন তো শুনতে বাধ্য না, বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, ব্যাংক তো শুনতে বাধ্য না, বা আরজিসি এটা রেজিস্টার করতে হবে এতদিনের মধ্যে, সেটা তো শুনতে বাধ্য না। তাহলে এই যে এই ইকোসিস্টেমটা আপনাকে ডেভেলপ করতে হবে, যদি ডেভেলপ করা যায় তখন আপনি ওয়ান স্টপ সার্ভিস হবে। আর যদি তখন ওয়ান স্টপ সার্ভিস হয়, এটা শুধু ইন্টারন্যাশনাল ইনভেস্টরদের জন্য না, লোকাল ইনভেস্টরদের জন্য, এবং লোকাল ইনভেস্টর যদি বেনিফিটেড হয় তারাই কিন্তু ইন্টারন্যাশনাল ইনভেস্টর নিয়ে আসবে, এবং তখনই কিন্তু আপনার দেখা যাবে যে আপনার বিনিয়োগের পরিমাণটা অনেক বেড়ে যাবে। ঘরকে শক্তিশালী করলে কিন্তু বাইরের মানুষ আকৃষ্ট হবে, আমাদেরকে আগে নিজেদেরকে শক্তিশালী হতে। এম মাসুম এবং ডক্টর মোহাম্মদ শাহ আলম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের বাণিজ্য অর্থনীতি অনুষ্ঠানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাদের পর্যবেক্ষণ তোলার জন্য। দর্শক, বাণিজ্য অর্থনীতি অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সবাইকে।